আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং আজকের এই মহান দিনে আমি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই, যাঁদের সান্নিধ্যে আমি জীবনের কোনো না কোনো সময় এসেছি এবং যাঁদের থেকে আমি কিছু না কিছু শিখেছি। তার সঙ্গে, সঙ্গে আমার যত ছাত্রছাত্রী আছে এই দীর্ঘ ১৪ বছরের শিক্ষক জীবনে আমি যত ছাত্রছাত্রীর কাছাকাছি এসেছি, তাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করেছি। তাদের প্রত্যেককে অনেক, অনেক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানাই। দেখো, আজকে আমি মেইনলি আলোচনা করব, আমি যা হয়েছি শিক্ষক হিসেবে যতটুকু আমি অ্যাচিভ করতে পেরেছি, তো তার পিছনে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কি অবদান, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর সাথে, সাথে এই আলোচনাতে কিছু, কিছু ব্যক্তিগত কথাও হয়তো উঠে আসবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আজ পর্যন্ত আমি বলিনি, আমি কোথাও আজ পর্যন্ত বলিনি। তো সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, একটা বিষয় বলি যে এরকম বলা হয়, একজন মানুষের জীবনের ১ম যিনি শিক্ষক তো তিনি হলেন তার মা এবং তারপরেই আসে বাবার কথা। তো সেই হিসাবে আমার জীবনেরও ১ম শিক্ষক আমার মা। মায়ের থেকে যা শিখেছি, যা জেনেছি, তো সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। অ্যাকচুয়ালি বাবা-মার থেকে আমরা কি পাই, তো তার কোনো হিসাব হয় না। কিন্তু তবুও আমি তোমাদেরকে এটা বলবো, আমি বলবো বলতে আমি যেটা বলছিলাম যে আমি এমন কিছু, কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো একান্তই ব্যক্তিগত, একান্ত নিজস্ব। কিন্তু আজকের এই মহান দিনে আ আমি তাঁদের স্মরণে তোমাদেরকে কিছু, কিছু কথা আমি বলছি। দেখো, প্রত্যেকটা বাবা-মাই কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে তার সন্তানদের মানুষ করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আমার বাবা-মাও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার বাবা এবং মায়ের পরিশ্রমটা একটু অন্যরকম ছিল। আমার বন্ধুদের বাবা-মায়েরা যেরকম ছিল, কিন্তু তার থেকে আমার বাবা-মায়ের পরিশ্রমটা একটু অন্যরকম ছিল। কিরকম? যেমন আমার বাবার চাষবাস ছিল, তিনি জমি জায়গা দেখাশোনা করতেন এবং তার সাথে, সাথে তার দুধের বিজনেস ছিল। দেখো, আমরা সবাই মিষ্টি খাই এবং মিষ্টি খেয়ে আমাদের প্রচুর মনে আনন্দ হয়। কিন্তু সেই আনন্দ দেওয়ার পিছনে এমন কিছু, কিছু মানুষ থাকেন, তো তাঁদের অবদান আমরা ভুলেও আমরা ভাবি না, বা তাদের অবদান জেনারেলি অনুচ্চারিত থেকে যায়। তো এখন আমি যখনই আমি মিষ্টি খেতে যাই, তো তখনই আমার মনে হয় যে সেই সমস্ত মানুষগুলো, আমার বাবার কথা আমার খুব মনে হয়। যেটা আমি বলছিলাম যে আমাদের দুধের বিজনেস ছিল এবং প্রত্যেকদিন আমি সকালবেলা আমি মানে উঠে দেখতাম যে বড়, বড় ট্যাঙ্কি করে আমার বাবা বেরিয়ে পড়েছে। কোথায়? পাড়াতে বেরিয়ে পড়েছে। কারণ আমাদের গরু ছিল না। তো সেই কারণের জন্য তাকে দুধ আনতে যেতে হতো। এবং পাড়াতে মানে আমাদের গ্রামেতে, ছোট, ছোট গ্রামেতে যেরকম ছোট, ছোট জায়গা থাকে, তো সেগুলোকে বলা হয় পাড়া। তো সেই পাড়া থেকে তিনি দুধ নিয়ে আসতেন। প্রায় ভোরবেলা ৫ টার সময় প্রতিদিন তিনি বেরিয়ে পড়তেন এবং দুপুরে ১ টার সময় তিনি আসতেন। তো যখন আসতেন একেবারে গলদঘর্ম অবস্থা, এবং সেই সাইকেলের হ্যান্ডেলে দুটো বড়, বড় ট্যাঙ্কি নিয়ে যখন আমার বাবা আসতো, তখন আমার মনে হতো যে আমি এই যে পরিশ্রম, আমি এই যে পড়াশোনা করছি, আমি আমার বাবাকে কি হেল্প করতে পারি না? তো এটা আমার সবসময় মনে হতো। কারণ এত পরিশ্রম দেখে সত্যি তোমাদের বলছি, আমি মাঝে, মাঝে সেটা দেখতাম এবং দেখার পরে আমি কোনো একটা জায়গাতে চলে গিয়ে আমি ভাবার চেষ্টা করতাম যে, ঈশ্বর আমাকে এমন ক্ষমতা দাও যে, যে ক্ষমতার মধ্য দিয়ে আমি আমার এই বাবার পরিশ্রমকে আমি দূর করতে পারি। আমার বাবাকে যাতে এই বড় ট্যাঙ্কে করে আর দুধ না নিয়ে আসতে হয় এইভাবে, আ তো সেটা যাতে আমি কবে আমার বাবাকে এই পরিশ্রম থেকে মুক্ত করব, তো সেটা আমি কোনো একটা জায়গাতে গিয়ে আমি ঈশ্বরের কাছে আমি সবসময় এটাই প্রার্থনা করতাম। এবং তিনি আমার প্রার্থনা হয়তো শুনেছেন এবং সেই কারণের জন্যই আমি আমার বাবাকে সেই পরিশ্রম থেকে মুক্ত করতে আমি পেরেছি। এটা আমি আমি মনে করি আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এটা, যে আমি আমার বাবা-মাকে পরিশ্রম থেকে আমি মুক্ত করতে পেরেছি এবং তাদেরকে আমি সুখী করতে পেরেছি। তো এটা আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এখানেই কিন্তু তার কাজ শেষ হয়ে যেত না। তারপরে সেটাকে ছানা করতে হতো। মানে দুধটাকে কাটিয়ে নিয়ে তারপর সেটাকে ছানা করতে হতো। এবং ছানা করতে, করতে প্রায় ৪টে বেজে যেত এবং তারপরে তিনি একটু রেস্ট নিতেন। ৫টা পর্যন্ত হয়তো ঘুমিয়ে নিলেন, একটু রেস্ট নিতেন। এবং যখন তিনি রেস্ট নিতেন, যখন তিনি ঘুমিয়ে থাকতেন, আমি আমার বাবার পা টিপে দিতাম। বাবা হয়তো বুঝতে পারত না, কিন্তু আমি পা টিপে দিতাম, হাত টিপে দিতাম। এবং তারপরে যখন ৫টা বেজে যেত আমি আমার বাবাকে ডাকতাম। কিন্তু বাবা উঠতে পারত না। মানে ঘুম থেকে বাবা উঠতে পারত না। প্রচন্ড পরিশ্রম হতো তো সারাদিন। কিন্তু তবুও ডেকে, 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 ডেকে ০.৫ ঘন্টা পরে, ০.৫ ঘন্টা ধরে অন্তত আমি প্রত্যেকদিন দুপুরবেলা আমি ডাকতাম এবং আমার বাবার মাথায় হাত বুলিয়ে দিতাম, পায়ে হাত বুলিয়ে দিতাম। তারপরে তিনি উঠতেন এবং ওঠার পরে আবার সেই ছানা নিয়ে, আ মানে যে ছানা, দুধ কাটিয়ে যে ছানা তৈরি হলো, তো সেই ছানা নিয়ে আবার তিনি মিষ্টির দোকানে দিতে যেতেন এবং ফিরে আসতে, আসতে প্রায় রাত ১০টা বেজে যেত।
কিন্তু যেদিন যেদিন আসতেন তো ছানার চুপড়ি, তো ছানা প্রধানত চুপড়িতে নিয়ে যাওয়া হয়। তো সেই চুপড়িতে আমাদের জন্য কিছু না কিছু তিনি নিয়ে আসতেন। সেই সমস্ত দিন এখনো আমার মনে পড়ে। এবং এই যে বাবার এই যে পরিশ্রম করা, বাবা এবং মা, দেখো বাবার যেরকম কাজ হবে মাকে কিন্তু তার সঙ্গে, সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এটাই তো ফ্যামিলি। সুতরাং বাবারও পরিশ্রম হতো এবং মায়েরও পরিশ্রম হতো। এবং এই পরিশ্রম দেখে আমি পরিশ্রম করার মানসিকতা অর্জন করেছি এবং আমি এটা বিশ্বাস করি, কোনো মানুষ যত পরিশ্রম করবে তত কিন্তু সে কিন্তু সাকসেসের দিকে যাবে। আমি যতটুকু হয়েছি, যেটুকু হয়েছে হয়তো বিশাল বড় কিছু হতে পারেনি। কিন্তু যতটুকু হয়েছে, যেটুকু হয়েছে আমি আমার বাবা-মার পরিশ্রম দেখে পরিশ্রম করার মানসিকতা আমি অর্জন করেছি এবং সেই পরিশ্রম করে আমি আমার জীবনে যেটা বলছিলাম যে যতটুকু হয়েছে, যেটুকু হয়েছি তো সেটা হতে পেরেছি। এই হিসাবে সর্বশ্রেষ্ঠ শিক্ষক আমার বাবা এবং মা। আমি রিসেন্টলি আমি আমার বাবাকে হারিয়েছি। যখনই আমি চোখ বুজি আমি আমার বাবাকে দেখতে পাই। রাতে যখন ঘুমাতে যাই তখনও যেন মনে হয় যে আমার বাবা আমার পাশে আছেন। এবং যখনই কোনো struggle এর মধ্যে পড়ি, যখনই কোনো প্রবলেমের মধ্যে পড়ি, তখনই আমার মনে হয় যে আমার সামনে থেকে যেন তিনি হাসতে, হাসতে আমাকে আশীর্বাদ করছেন যে, "তুই নিশ্চয়ই এখান থেকে বের হতে পারবি।" তো আজকের এই শিক্ষক দিবসে আমার ১ম এই আমার বাবার কথা মনে পড়ছে। তো এটা তোমাদেরকে বললাম, হয়তো একটু আমি ইমোশনাল হয়ে গেলাম। তো যাই হোক, তোমাদেরকে বললাম। এবার যেটা বলবো তো সেটা হচ্ছে যে আমার শিক্ষক জীবনের শুরু কিভাবে? আমি বলি যে আমি আমার শিক্ষক জীবন আমি শুরু করেছিলাম যখন আমি এমএসসি পড়ি। তো এমএসসি পড়ার সময় আমার মনে হয়েছিল যে এত নোটস, এত বই, তো সেই সমস্ত বই এবং নোটসগুলো ঠিকঠাকভাবে মেইনটেইন করতে গেলে, পড়াশোনা ঠিকঠাকভাবে মেইনটেইন করতে গেলে শুধুমাত্র বাবার হেল্প দিয়ে হবে না। তাছাড়া আমি বাবাকে কত বলবো? তো সেই কারণের জন্যই আমি তখন থেকেই টিউশনের মধ্য দিয়ে আমি আমার পড়ার খরচ চালানোর চেষ্টা করতাম। যতটুকু পারতাম আমি বাবাকে রিলিফ দেয়ার চেষ্টা করতাম। এবং এমএসসি পড়ার সময়ই প্রধানত আমার শিক্ষক জীবনের শুরু হয়। আমি তখন টিউশনি করতাম। প্রধানত 9-10 লেভেলে আমি প্রধানত তখন পড়াতাম। এবং সেই সময় ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সঙ্গে, সঙ্গে ম্যাথমেটিক্স আর বায়োলজি, মানে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এবং বায়োলজি এই সায়েন্সের ৩ টে গ্রুপ আমি পড়াতাম। সেই সময়কার যে সমস্ত স্টুডেন্টস গুলো ছিল, যেহেতু তখন আমার বয়স অনেক কম ছিল, তো সেই কারণের জন্য যে ছাত্রছাত্রী ছিল তারা অনেকটা আমার বন্ধুর মতো। এখন আমার মনে পড়ে যে আমার ১ম যারা স্টুডেন্ট যে ব্যাচে যে ১ম যে স্টুডেন্টস যারা ছিল, যেমন মধুমিতা, অনিন্দিতা, সন্টু, প্রসেনজিৎ, গৌরাঙ্গ, সৌমিতা। তো এরা ছিল আমার একদম লাইফের ১ম দিককার স্টুডেন্ট। এবং এতটাই আমি তাদের সঙ্গে ইনভলভ ছিলাম যে অনেক সময় ভোরবেলা ওরা মানে সন্টু বলে একটা ছেলে ছিল, ও প্রচন্ড পরিশ্রম করত। ওর প্রচন্ড পরিশ্রম করার মানসিকতা ছিল। কিন্তু ব্রেইন অত ভালো ছিল না। ও সবসময় এটা বলত যে, "দাদা আমি কিছু না কিছু একটা করব।" এবং এরকম নিরন্তর সে পড়াশোনার মধ্য দিয়েই সবসময় থাকতো। ইভেন আমাকে সবসময় এটা বলত যে, "দাদা আমি যদি তোমার সঙ্গে যদি আমি থাকি তাহলে আমি লাইফে আমি কিছু না কিছু একটা করতে পারব।" আমি ওকে বলতাম যে, "ঠিক আছে তুই তাহলে আমার সঙ্গে থাক।" এবং ভোর থেকে শুরু করে মানে ভোরবেলা থেকে ওর সঙ্গে আমার জার্নি শুরু হতো। কিরকম ও প্রত্যেকদিন মানে ভোর 4:30 র সময় আমাকে ডাকতো। আমাকে ডেকে আমি ঘুম থেকে উঠতাম এবং তারপরে ওর সঙ্গে ছুটতে যেতাম। এবং তখনও ওকে আমি বলতাম যে, "দেখ তোর যেহেতু এক্ষেত্রে ব্রেইন অতটা ভালো না, এটা ফ্র্যাঙ্কলি ওকে আমি বলতাম যে, "তুই কিছু মনে করিস না। তোর যেহেতু ব্রেইন ভালো নয়, কিন্তু তুই যদি এই ছোটাছুটি করিস, ব্যায়াম করিস তাহলে দেখবি যে তুই কিছু না কিছু একটা হতে পারবি।" অ্যাকচুয়ালি ও সেটা শুনেছিল এবং সেই হিসাবে প্রচন্ড পরিশ্রম করে ও কিন্তু এখন পুলিশে সার্ভিস করছে। তাহলে এই যে অ্যাচিভমেন্ট, আমি সবসময় চেষ্টা করতাম স্টুডেন্টসদেরকে শুধুমাত্র সিলেবাসের মধ্যে নয়, আমি তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করতাম এবং আমি স্টুডেন্টসদের থেকে এটা খোঁজার চেষ্টা করি যে কার মধ্যে কি কোয়ালিটি আছে এবং সেই অনুযায়ী তাকে বলার চেষ্টা করি। সমস্ত স্টুডেন্টসগুলো ছিল তারা শুনেছে এবং যাদেরকে আমি টিউশনি পড়াতাম এখন যখন দেখি যে তারা কোনো না কোনো জায়গাতে তারা প্রতিষ্ঠিত, তো তখন আমার খুবই ভালো লাগে। এবং মনে হয় যে কোথায় যেন ইনডাইরেক্টলি এটা আমারও একটা অ্যাচিভমেন্ট। আমি তাদেরকে পড়িয়েছি, পড়ানোর সুযোগ পেয়েছি। তো এটাও মনে হয় যে আমার কাছে একটা খুব বড় ধরনের অ্যাচিভমেন্ট। তো যাই হোক, টিউশনি করার পরেই এরকমভাবে এমএসসি আমি পাস করলাম এবং এমএসসি পাস করার পরেই আমাদের পাড়াতেই একটা কোচিং সেন্টার ছিল, প্রজ্ঞাভারতী শিক্ষা নিকেতন। তো সেই কোচিং সেন্টারে বেশ কয়েক বছর আমি পড়িয়েছিলাম, অন্তত ৩ বছর আমি পড়িয়েছিলাম। তো এই জায়গাতেও আমাদের গ্রামের অনেক ভালো, ভালো ছেলে এই সময় পড়তে এসেছিল।
অর্থাৎ আমি তাদেরকেও পড়ানোর সুযোগ পেয়েছিলাম। এবং সেই সময় এই প্রজ্ঞা ভারতীর যিনি মালিক ছিলেন, তো সুপ্রিয় দা, তো তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি স্কুলটাকে চালাও। তখন এই দায়িত্বটা পেয়ে আমার তখন সেই সময় খুবই ভালো লেগেছিল এবং আমি ওই সময় শেখার চেষ্টা করছিলাম যে কিভাবে একটা ইনস্টিটিউশন চালাতে হয়। তো সেটা ওই জায়গাতেই তার হাতেখড়ি আমার হয়ে গিয়েছিল। আমি প্রচন্ড চেষ্টা করতাম যে এই ছোটখাটো কোচিং সেন্টারকে আমি অনেক বড় লেভেলে নিয়ে যাওয়ার আমি সবসময় এটা চেষ্টা করতাম। এবং যারা স্টুডেন্টস ছিল দেখো নিয়মিত পরীক্ষা নেওয়া, তার সঙ্গে, সঙ্গে বন্ধুর মতো তাদের সঙ্গে মিশে এগুলো তখন করতাম। তখন তো এত মোবাইলের যুগ ছিল না। তো সেই কারণের জন্য ছাত্রছাত্রীরা ডিরেক্টলি টিচারদের সংস্পর্শে তারা আসতে পারত। তাদের হাতে অনেক সময় ছিল। এখন মোবাইলের যুগে স্টুডেন্টসদের হাতে অত সময় নেই। কিন্তু তখন স্টুডেন্টসদের হাতে সময় ছিল এবং টিচারদের তারা আ অনেক কিছু বিষয় তারা অকপটে তারা জিজ্ঞেস করতে পারত। তো সেই হিসাবে ৩ বছর আমি প্রজ্ঞাভারতী শিক্ষানিকেতন আমি পড়িয়েছিলাম এবং যেটা তোমাদের বলছিলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তো সেই বিষয়টা আমি শিখেছি। যতটুকু পেরেছি আমি ওখান থেকে শেখার চেষ্টা করেছি। এবং তারপরেই প্যারা টিচারের বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। স্কুলে তারপরেই প্যারা টিচারের বিজ্ঞপ্তি দেয়া হয় এবং প্যারা টিচার হিসাবে আমি আমার পুরানো স্কুল, মানে আমি যে স্কুলে আমি পড়াশোনা করেছি, তো সেই স্কুলে আরকেএন হাই স্কুল। তো সেই আরকেএন হাই স্কুলে আমি প্যারা টিচার হিসাবে আমি যোগদান করেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আরকেএন হাই স্কুলে আমি এই কারণের জন্যই জয়েন করেছিলাম, কারণ যখন স্টুডেন্ট ছিলাম তখন আরকেএনে আমি পড়তাম এবং সেই ঘর, সেই বেঞ্চ, সেই পরিবেশ আমি একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম এবং নস্টালজিক হয়ে একটু ইমোশনাল হয়ে আমি প্যারা টিচার হিসাবে আরকেএনে জয়েন করি। এবং তখন আমার এটা মনে হতো যে স্টুডেন্টস হিসাবে আমি এই স্কুলের স্যারেদের থেকে যা শিখেছি, টিচার হিসাবে আমি এই স্কুলের স্টুডেন্টসদেরকে সেগুলো শেখানোর চেষ্টা করব, সেগুলো দেওয়ার তাদেরকে চেষ্টা করব। সেই কারণের জন্যই আরকেএন হাই স্কুলে আমার প্যারা টিচার আ মানে হওয়া। কিন্তু ঘটনা হচ্ছে যে কয়েকদিন প্যারা টিচারি করার পর এটা আমি বুঝতে পারলাম যে এই ফিল্ড আমার নয়। কারণ এই হিসাবে আমার লাইফ জেনারেলি চলতে পারে না। আমাকে আরেকটু বড় কোনো পোস্টে আমাকে যেতে হবে এবং সেই জন্যই ১ সপ্তাহ পরে আমি এই প্যারা টিচার মানে ছেড়ে দিই। রেজিগনেশন দিয়ে দিই এবং দেওয়ার পরে ২০০৭ সালে আমি এসএসসি আমি এক্সামিনেশন দিই এবং এসএসসি এক্সামিনেশনে ক্র্যাক করি। এই প্রসঙ্গে বলি যে ২০০৭ সালে যখন এসএসসি এক্সামিনেশন দিয়েছিলাম রিটেনে ক্র্যাক করার পরে, আ সেই সময় ইন্টারভিউ এর মাঝে, মানে রিটেনে ক্র্যাক করেছি এবং ইন্টারভিউ হবে। তো এর মাঝখানে আমি আরো একটা স্কুলে আমি জয়েন করেছিলাম। সেটা হচ্ছে আমাদের এখানেই সিয়াখালা বেণীমাধব বয়েজ হাই স্কুল। তো এই সিয়াখালা বেণীমাধব বয়েজ হাই স্কুলে প্রধানত 11-12 লেভেলে বায়োলজিক্যাল সায়েন্স আমি পড়াতাম। একটা ম্যাটারনিটি লিভে আমি জয়েন করেছিলাম। যেহেতু ওই সময় আমি অনেক ছোট ছিলাম, মানে অতটা আমার এক্সপেরিয়েন্স ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই স্কুলে আমি অনেক কিছু শিখেছি। কিভাবে স্টুডেন্টসদের সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয়, তো সেটা আমি শিখেছি এবং ছাত্রছাত্রীরা আমাকে প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করেছিল এবং এটাই কিন্তু আমার একদম প্রফেশনাল কেরিয়ার। ওই জায়গাতে কিন্তু আমি অনেক ভালোবাসা পেয়েছি এবং এখনো মাঝে, মাঝে হয়তো বাসে করে যাচ্ছি এবং যেতে, যেতে কোনো স্টুডেন্টস এর সঙ্গে দেখা হয়। আমি তার মুখ আমি চিনতে পারছি না। কিন্তু সে হয়তো আমাকে বলে, এই কয়েকদিন আগেই আ মানে এরকম একটা ঘটনা ঘটেছে যে বাসে আমি উঠেছি এবং বাসে ওঠার পরে তারপরে সে বলছে, "স্যার আমাকে চিনতে পারছেন?" আমি বলছি যে, "না, তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না।" তখন সে বলছে যে, "স্যার আপনি যে ম্যাটারনিটি লিভে আমাদের স্কুলে যে পড়াতেন, তো আমি সেই স্কুলেরই স্টুডেন্ট, আপনি আমাকে পড়িয়েছেন।" তো সেও একটা ভালো পোস্টে আছে। সে ডব্লিউবিসিএস অফিসার, বিডিও। তাহলে এটাও কিন্তু আমার একটা অ্যাচিভমেন্ট। তখন আমার মনে হয়েছিল যে আমি তাকে কি করব? যে আমি তাকে জড়িয়ে ধরবো নাকি কি বলবো তাকে, সেই ছেলেটাকে? যখন এরকম স্টুডেন্টসদেরকে যখন আমরা দেখি যে আমি যাদেরকে কিছু না কিছু শিখিয়েছি এবং তারা কোনো কিছু একটা করেছে, কোনো ভালো অ্যাচিভমেন্ট তারা করেছে, তখন আমাদের নিজেদেরই একটা গর্ব অনুভূত হয়। একজন টিচারের এই ফিলিংস প্রধানত ব্যাখ্যা করা যায় না। একটা স্টুডেন্টস এর যে সাকসেস, সেই সাকসেসে একজন শিক্ষক মহাশয় কতটা আনন্দিত হন, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। অবশ্যই বাবা-মা তো আনন্দিত হন সর্বাগ্রে এবং তারপরেই টিচারের আনন্দ সবথেকে বেশি হয়। এই ফিলিংস জেনারেলি ব্যাখ্যা করা যায় না। তো যাই হোক, আ তো সিয়াখালা বেণীমাধব বয়েজ হাই স্কুলে আমি তখন পড়িয়েছিলাম এবং তারপরে আ এসএসসি হলো এবং এসএসসির পরে এসএসসিতে ইন্টারভিউ হলো, আমি চাকরি পেলাম এবং যে স্কুলে করতাম তো সেটা হচ্ছে ছত্রসাল রাধানগর বীরেশ্বর হাই স্কুল।
এই প্রসঙ্গে বলি যে আমার বাড়ি থেকে অনেকটা দূরে সেই স্কুল। অন্তত 42 কিলোমিটার দূরে সেই স্কুল ছিল, একদম প্রত্যন্ত গ্রামে নদীর পাড়ে স্কুল। সেখানকার পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর পরিবেশ। প্রধানত দামোদর নদীর শাখা নদী হরিণখালী নদীর পাশেই প্রধানত সেই স্কুল। তো এই স্কুলে আমি যেটা পেয়েছি যে ছাত্রছাত্রীদের থেকে আমি অকৃত্রিম আমি ভালোবাসা পেয়েছি। প্রচুর স্টুডেন্টস আমাকে সাপোর্ট করেছে। প্রচুর ভালোবাসা আমি সেখান থেকে পেয়েছি এবং যে ভালোবাসা প্রধানত ভাষায় প্রকাশ করা যায় না। এবং মনে হয়েছিল ওই স্কুলে সার্ভিস করতে করতে আমার এটা মনে হয়েছিল যে একটা মানুষ এত কিছু পেতে পারে। এত কিছু পাওয়া বলতে আমরা তো সবসময় অর্থ ইত্যাদি এই সমস্ত নিয়ে আমরা সবসময় চিন্তা করি, কিন্তু অর্থ ছাড়াও মানুষের জীবনে যে ছোট ছোট আনন্দ, যেটুকু ফিলিংস, তো সেই ফিলিংসগুলো কখনো ভাষায় প্রকাশ করা যায় না। তো ছত্রসাল রাধানগর বীরেশ্বর হাই স্কুলে স্টুডেন্টসদের এই যে ভালোবাসার যে অনুভূতি, যে ফিলিংস, সেটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তো আজকের এই শিক্ষক দিবসে আমি সিআরবি হাই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখো, ওখানে আমি যেটা পেয়েছি তো সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে সরলতা, সিম্পলিসিটি। তো সেই সিম্পলিসিটি আমাকে খুবই মুগ্ধ করত। হয়তো ছাত্রছাত্রীরা প্রচণ্ড বিভিন্ন সময় আমরা দেখি যে তারা তো ছোট, এবং যেহেতু তারা বাচ্চা ছেলে মেয়ে, তো সেই কারণের জন্য তারা হয়তো বিভিন্নভাবে নিজেদের চঞ্চলতা তারা প্রকাশ করে। কিন্তু অদ্ভুতভাবে আমি দেখতাম যে আমি যখন কোনো ক্লাস করতাম তখন তারা কিন্তু অদ্ভুতভাবে চুপ করে থাকতো, এবং আমাকে বলতে হতো না যে চুপ কর চুপ কর, এরকম বলতে হতো না। প্রত্যেকটা টিচারের প্রতি তাদের অদ্ভুত ধরনের একটা রেসপেক্ট আমি দেখেছিলাম। তো এটা আমাকে প্রচণ্ডভাবে মুগ্ধ করে, এবং আমি সবসময় এটা মনে করি যে কাউকে বড় হতে গেলে আগে কিন্তু সম্মান করাটা শিখতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে সিআরবি হাই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি দেখেছি যে টিচারদের প্রতি তাদের একটা অদ্ভুত ধরনের সম্মান প্রদর্শন আমি দেখেছি, যেটা আমাকে দারুণভাবে আমাকে মুগ্ধ করেছে, এবং এখনো স্টিল নাও এখনো আমি সেটাকে ফিল করার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে এই প্রত্যন্ত গ্রামের স্কুলে খেলাধুলার প্রচুর প্রচলন এবং অদ্ভুত ধরনের প্রদর্শন তারা কিন্তু দেখায়, তো সেটাও আমাকে মুগ্ধ করে। এরপরে এই সময়েই আমার কিন্তু ইউটিউবে আসা। দেখো, ইউটিউবে আসার পিছনের কারণটাই হচ্ছে এটা এক রকমের মানসিকতা। কিরকম? যেমন আমি সবসময় ভাবতাম যে আমার মধ্যে যেটুকু নলেজ আছে, তো সেই নলেজটা আমি শুধুমাত্র স্কুল লেভেলে সেটাকে আমি সীমাবদ্ধ রাখবো না, আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং তার সঙ্গে সঙ্গে আমার মৃত্যুর পরে যাতে আমার নলেজ যাতে শেষ না হয়ে যায়, আমি যেটুকু জানি তো সেটা যাতে একদম শেষ না হয়ে যায়, তো সেই চেষ্টাটাই আমি করেছি, এবং সেই কারণের জন্যই আমার ইউটিউবে আসা। এবং এটা বলতে দ্বিধা নেই যে ইউটিউব থেকেও আমি অনেক ভালোবাসা পেয়েছি জীবনের প্রত্যেকটা স্টেপে। তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার আপনি শুধু সব জায়গা থেকে ভালোবাসাই পেয়েছেন। দেখো, জীবনের প্রত্যেকটা স্টেপে আমি ভালোবাসা পেয়েছি। খুব কম জায়গাতেই আমি অসম্মানিত হয়েছি। ইউটিউব থেকেও আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। হয়তো দু একটা বিচ্ছিন্ন কমেন্টস আমাকে প্রধানত, কিন্তু সেই কমেন্টসগুলো অতটা খুব বেশি কমেন্টস নয়। হয়তো টোটাল ইউটিউব জার্নিতে, মানে ইউটিউবের এই চ্যানেল খোলার পরে টোটাল জার্নিতে হয়তো 10-12টা কমেন্টস আমি ডিমোটিভেটেড হয়েছি 10-12টা কমেন্টসে। কিন্তু ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু আমাকে তোমরা সম্মানে দিয়েছো। এবং ইউটিউবে আসার পরে এমন একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি যে আমার যেটুকু নলেজ আছে তো সেটুকু শেয়ার করার আমি যেমন সুযোগ পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করি যে সেই নলেজকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এবং এক্ষেত্রে আমি তোমাদের অনেক অনেক সাপোর্ট পেয়েছি। এবং বলি যে প্রথমে আমার এটা টার্গেট ছিল না যে এসএসসি ব্যাচ পড়াবো। আমি জাস্ট চ্যানেল আমি খুলেছিলাম, এবং আমি যেটা জানি তো সেটাই প্রধানত আমি যেটা বলছিলাম যে সেটা যেন পার্মানেন্ট থাকে, আমার মৃত্যুর পরে যাতে শেষ না হয়ে যায়। তো এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে আমি প্রধানত এই ইউটিউব চ্যানেল আমি ওপেন করি। কিন্তু ঘটনা হচ্ছে তারপর অনেক স্টুডেন্টস তোমরা যখন আমাকে বলছে যে স্যার এসএসসির জন্য পড়ান, এসএসসির জন্য পড়ান, তখন আমি ভাবলাম যে না, তাহলে যেহেতু অনেকে ডিম্যান্ড করছে, নিশ্চয়ই তাদের আমার পড়ানো ভালো লাগছে, বা কোনো না কোনোভাবে তারা আমার সঙ্গে সংযুক্ত হতে চাইছে, এবং সেই জন্যই আমার প্রিপারেশান নেওয়া শুরু হলো। কিন্তু এসএসসি পড়ানোর জন্য তো দীর্ঘদিন প্রিপারেশান নিতে হয়। তো একজন টিচারকে যে পড়তে হয়, তো সেই পড়ার ইন্সপিরেশন আমি তোমাদের থেকে পেয়েছি। কারণ তোমাদের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টসদেরকে পড়াতে গেলে তোমাদের থেকে বেশি পড়তে হবে, বেশি তোমাদেরকে জানতে হবে।
এবং সেই পড়ার ইন্সপিরেশন আমি তোমাদের থেকে পেয়েছি। এবং সবসময় আমি যে নোটস তৈরি করি, জুলজি, ফিজিওলজি, বোটানি সমস্ত আমি যে নোটস তৈরি করি, তোমাদেরকে পড়ানোর আগে কিন্তু আমার একটা টেনশন আমার শুরু হয়। আহ তো এবং সেই কারণের জন্যই প্রিপারেশন আমাকে প্রচুর নিতে হয়, বিভিন্ন বই ঘাঁটতে হয়। এবং তোমাদের জন্যই আমি এখনো পড়াশোনা থেকে হারিয়ে যাইনি। সংসারের চাপ এখনো আমাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে দিতে পারেনি তোমাদের জন্য। দেখো, জুলজি এবং ফিজিওলজি প্রধানত আমার প্রিয় বিষয়, কিন্তু ঘটনা হচ্ছে যে তোমাদের জন্য আমাকে বোটানিও তৈরি হতে হয়েছে। তো এই কারণের জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। এবং এখনো তোমরা আমাকে বলো যে স্যার পিজি ব্যাচ শুরু করুন। আমার যদিও এসএসসি 9-10 লেভেলের ব্যাচ চলছে, অলরেডি 4টে ব্যাচ আমার কমপ্লিট হয়ে গেছে। এবং কিছু কিছু স্টুডেন্টসের কথা আমি বলবো, তোমরা যারা আমার ব্যাচে পড়ছো, যেমন প্রথম ব্যাচে ছিল পল্লবী এবং তার সঙ্গে সঙ্গে সুমিত কুমার মাল। এমন অনেক অনেক স্টুডেন্টস আছে যে সমস্ত স্টুডেন্টসরা আমাকে ছাড়তেই চায় না, মানে প্রথম ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ইভেন তারা ফোর্থ ব্যাচেও তারা আছে। তো এটা আমি জানি না যে এটা আমার কি ধরনের অ্যাচিভমেন্ট, কিন্তু ঘটনা হচ্ছে যে তোমরা যেহেতু আমার সঙ্গে আছো, যেমন দেবাংশু, সুতরাং এরা যে আমার সঙ্গে আছে, তো এটা কিন্তু আমাকে অদ্ভুত ধরনের একটা ইন্সপিরেশন দেয়। এবং এটা মনে হয় যে আমি আরো ভালো করব, আরো ভালো করে করার চেষ্টা করব, আরো ভালো নোটস করার চেষ্টা করব, আরো ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। তো এই ধরনের ইন্সপিরেশন কিন্তু আমি তোমাদের থেকেই পাচ্ছি। এবং এখন এই মুহূর্তে তোমরা অনেকে বলছো যে স্যার পিজি ব্যাচ শুরু করুন। দেখো, পিজি ব্যাচ শুরু করতে গেলে কিন্তু অনেকটা পড়তে হয়, সেই পড়াশোনার মধ্য দিয়ে এখন আমি যাচ্ছি। এবং সিলেবাসের বিভিন্ন বিষয় যখন আমি কভার করে ফেলবো, তো তখনই আবার আমি পিজি ব্যাচ আমি শুরু করব। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই ব্যাচ শুরু করার পিছনেও কিন্তু তোমাদের ইন্সপিরেশন, তোমাদের অবদান। এবং তোমরাই আমাকে বারবার ইনসিস্ট করো যে পড়ার জন্য। তো সেই কারণের জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখন এই মুহূর্তে আমি আকুনি বিজে বিহারীলাল ইনস্টিটিউশনে আমি আছি এবং এখানে স্টুডেন্টসদেরকে পড়ানোর চেষ্টা করছি। এবং তার সঙ্গে সঙ্গে আমার যে এসএসসির যে ফোর্থ ব্যাচ, এক্সিস্টিং ব্যাচ এটা চলছে, এরা প্রচণ্ড রকমের কোঅপারেটিভ। অনেক সময় শরীর খারাপ হয়, ইদানিং মাঝে মাঝে দেখছি যে আমার একটু শরীর খারাপ হচ্ছে। তো সেই হিসাবে তাদেরকে আমি যখনই বলি, তো তারা আমাকে সাপোর্ট দেয়। ঠিক আছে স্যার, আপনি পরের দিন ক্লাস নিয়ে নেন। দেখো, এটা তো একটা প্রফেশনাল ফিল্ড। তো প্রফেশনাল ফিল্ড অনেক সময় যারা প্রফেশনাল ফিল্ডে যারা আছে, মানে যারা লিডিং করছে, যেমন আমি একটা ব্যাচ আমি যেমন লিড করছি, তো যাদেরকে আমি লিড করছি অনেক সময় এরকম হয় যে তারা কথা শুনতে চায় না। শুনতে চায় না বলতে তারা হয়তো ভাবে যে আমরা অর্থ দিয়ে পড়ছি, কিন্তু আমরা কেন সেরকম সার্ভিস পাবো না। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে আমি আমার এক্সিস্টিং যত ব্যাচ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সমস্ত ব্যাচের স্টুডেন্টস, তারা কিন্তু দারুণভাবে আমাকে সাপোর্ট করেছে। বিভিন্নভাবে তারা আমাকে সাপোর্ট করেছে। এবং যখন আমি ক্লাস নিতে পারি না, যদি কোনোভাবে শরীর খারাপ হয়, আ তারা কিন্তু আমার সবসময় পাশেই থেকেছে। একটা বিষয় বলি, দেখো, আমি যে খুব প্রফেশনালি আমি যে ইউটিউবিং করি তো সেরকম নয়। শুধুমাত্র আমি যেটুকু জানি আমি সেটুকুই প্রধানত ডেলিভার করার চেষ্টা করি। আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সুন্দরভাবে আমি করার চেষ্টা করি। কয়েকদিন আগে একটা স্টুডেন্টস এটা কমেন্ট করেছিল যে, "স্যার, আপনি এত শক্ত করে বোঝান, সেইজন্য আপনার ভিউজ হয় না।" কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যে টপিকস আমি বোঝানোর চেষ্টা করি বা যেটা পড়ানোর চেষ্টা করি, সেইটা যেন স্টুডেন্টসদের যাতে কমপ্লিট যাতে নলেজ হয়, তো সেইভাবেই আমি প্রধানত বোঝানোর চেষ্টা করি। দেখো, অনেক ছোট ছোট ক্লাস এর মধ্য দিয়ে প্রধানত কি হয়, নলেজ কমপ্লিট হয় না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে যে টপিকস আমি পড়াবো তার কমপ্লিট নলেজ স্টুডেন্টসদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এবার আরেকটা বিষয় তোমাদেরকে বলি যে তোমরা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করো। সাপোর্ট বলতে এই কারণের জন্য আমি বলছি যে যারা এখন আমার এক্সিস্টিং ব্যাচে আছে, 4টে আমি এসএসসি ব্যাচ আমি অলরেডি কমপ্লিট করেছি, 3টে এসএসসি ব্যাচ। তো এটা হচ্ছে ফোর্থ ব্যাচ চলছে। তো ফোর্থ ব্যাচের স্টুডেন্টসরা আমাকে দারুণভাবে সাপোর্ট করে। ইদানিং দেখছি যে মাঝে মাঝে আমার শরীর খারাপ হচ্ছে এবং যখন শরীর খারাপ হয় আমি ক্লাস নিতে পারি না, কিন্তু আমার স্টুডেন্টসরা আমার পাশে সবসময় থাকে, তারা আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। অনেক সময় প্রচণ্ড পরিশ্রম হয় নোটস করা প্লাস বিভিন্ন কাজের জন্য পরিশ্রম হচ্ছে এবং সেই জন্য হয়তো শরীর খারাপ হচ্ছে। কিন্তু যখনই আমি তাদেরকে বলি যে আজকে আমি ক্লাস নিতে পারছি না, তো তারা আমাকে কিন্তু দারুণভাবে সাপোর্ট করে। এর জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো স্টুডেন্টসদের থেকে যেটা বলছিলাম, যে ছাত্রছাত্রী যারা ছোট ছোট ছাত্রছাত্রী, ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যারা ছাত্রছাত্রী, তো তাদের সঙ্গে আমি আনন্দে থাকার চেষ্টা করি, বন্ধুর মতো মিশে তাদেরকে পড়ানোর চেষ্টা করি। আর আমার ইউটিউবের তোমরা যারা স্টুডেন্ট, আমার ইউটিউবে
ইউটিউবের থ্রু দিয়ে তোমরা যারা আমার কানেকশানে আছো, দেখো আমি তোমাদেরকে তো ডাইরেক্টলি আমি দেখিনি, ডিরেক্টলি তোমাদের সঙ্গে কথাও হয় না, জাস্ট একটা প্রফেশনালিজমের মধ্য দিয়ে প্রধানত তোমাদেরকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঘটনা হচ্ছে যে দূরে থেকেও মনে হয় যে তোমরা আমার অনেক কাছে আছো, কারণ তোমাদের ভালোবাসাই কিন্তু সেটা প্রকাশ করে। এবং আমি বারবার এটা বলছি যে স্কুল থেকেও আমি যেমন ভালোবাসা পাই, তার সঙ্গে সঙ্গে ইউটিউব থেকেও আমি আমার প্রচুর ভালোবাসা পেয়েছি, তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এবং আমি এটা সবসময় বিশ্বাস করি যে ভালো কাজের একটা অ্যাপ্রিসিয়েশন থাকে, তাহলে তোমাদের থেকে সেই অ্যাপ্রিসিয়েশন আমি পেয়েছি। আমি জানি না আমি খুব ভালো কাজ করতে পারছি কিনা, যেরকম সকল যে সমস্ত কোচিং ইনস্টিটিউশন আছে তো তাদের মতো হয়তো প্রফেশনাল ওয়েতে আমি পড়াতে পারি না, সেটা হয়তো আমার একটা ড্রব্যাকস। কিন্তু যেটুকু পড়াই, যতটুকু তোমাদেরকে বলার চেষ্টা করি, আমি 100% এফোর্ট দিয়ে, যাতে সেই টপিকস তোমাদেরকে আর অন্য কোথাও থেকে পড়তে না হয়, তো সেরকমভাবেই আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। এবং তোমরা আমাকে সেটাতে সাপোর্টও তোমরা আমাকে দাও। তো এই হিসাবে তোমাদেরকে অনেক মানে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। তো যেটা বলছিলাম যে তোমাদের হয়তো ডিরেক্টলি আমি সংস্পর্শে আসি না, কিন্তু তবুও আমার মনে হয় যে তোমরা আমার অনেক মনের কাছাকাছি আছো। তোমাদেরকে অনেক দূরের মনে হয় না, তোমাদেরকে অনেক কাছের মনে হয়। কেন জানি না, কিন্তু তবুও আমার এরকম মনে হয় যে তোমাদের অনেকটাই আমার কাছের মনে হয়। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের এই শিক্ষক দিবসে অনেক কিছু পার্সোনাল কথা বললাম। হয়তো আমি একটু ইমোশনালও হয়ে গেলাম। অনেক কিছু বিষয় তোমাদেরকে বললাম। কারণ এই শিক্ষক দিবসে আমার এটা মনে হয়েছে যে আমার মনের মধ্যে যা কিছু আছে, যতটুকু তোমাদেরকে বলতে পারিনি, তো এই একটাই দিন, এই একটা দিনেই কিছু কিছু কথা কোনো টিচারের কষ্ট, দুঃখ, তার সঙ্গে সঙ্গে তার অ্যাচিভমেন্ট, তার আনন্দ, এই একটা দিনেই স্টুডেন্টসের সঙ্গে শেয়ার করা যায়। বাকি দিনগুলো তো একটা প্রফেশনের মধ্য দিয়ে চলে। বাকি দিনগুলোতে শুধু পড়া, পড়া আর পড়া। কিন্তু ঘটনা হচ্ছে যে এই আজকের দিনে ছাত্রছাত্রীরা কোথায় যেন বন্ধুর মতো হয়ে যায়, কোথায় যেন সন্তানের মতো হয়ে যায়। এবং সেই জন্যই একজন টিচার তার ইমোশন আর রাখতে পারেন না। তার মধ্যে যতটুকু ছাত্রছাত্রীদের প্রতি তার মনোভাব, যেটা ডিরেক্টলি ক্লাসরুমে হয়তো বলা যায় না বা পড়াতে পড়াতে বলা যায় না, তো আজকের এই শিক্ষক দিবসে একজন শিক্ষক মহাশয় সেই সমস্ত কিছু ছাত্রছাত্রীদের কাছে উজাড় করে দেয়। এবং এটাই শিক্ষক দিবসের সার্থকতা। শিক্ষক দিবসের এই জায়গাটাই, এতেই হচ্ছে সাকসেস। এক্ষেত্রে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এমন হয় যে ছাত্ররা তাদের মনের কথা খুলে শিক্ষককে বলতে পারেন, এবং শিক্ষক মহাশয়ও তার মনের কথা খুলে ছাত্রকে বলতে পারেন। আফটার অল, দিনের শেষে আমরা প্রত্যেকেই মানুষ। একজন টিচারও যেমন মানুষ, তার মধ্যে আবেগ আছে, তার কষ্ট আছে, তার দুঃখ আছে, তার মধ্যে অভিমান আছে। এই সব কিছু সে স্টুডেন্টসের কাছে সে উজাড় করে দিতে পারে। দেখো, মানুষ সবসময় তো দুঃখে একা পায়, কষ্ট একা পায়, সে ফিল সবসময় একা করে। কিন্তু আজকের দিনটা এমন একটা দিন, তো যে দিনে তার দুঃখ, কষ্ট, এই সব কিছু সে ছাত্রছাত্রীদের সাথে সে ভাগ করে নেয়। আজকে সেরকমই একটা দিন। তো যাই হোক, তোমরা প্রত্যেকে ভালো থেকো। তোমাদের যা কিছু অ্যাচিভ করার ইচ্ছা, ঈশ্বরের কাছে আজকের দিনে আমি প্রার্থনা করি তোমাদের সমস্ত কিছু অ্যাচিভমেন্ট যাতে পূরণ হয়। এবং তার সাথে সাথে এটাও প্রার্থনা করি যে এসএসসি এক্সামিনেশন যেন খুব তাড়াতাড়ি শুরু হয়, খুব তাড়াতাড়ি চালু হয়। কারণ অনেক বেকার ছেলে মেয়ে, অনেক শিক্ষিত ছেলে মেয়ে এখনো বসে আছে, তো তারা যাতে খুব দ্রুত যেন কাজ পায়। তো এটাই প্রধানত আজকের এই শিক্ষক দিবসে ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। দেখো, তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সকলের সঙ্গে থেকো। থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।